প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, গাজায় নির্বিচার শিশু হত্যা, ইসরায়েলের হামলা। আরেকটি মামলায় খালাস পেলেন তারেক রহমান। ধর্ষণ মামলার দ্রুত তদন্ত, বিচার আইন সংশোধন। দৈনিক সমকাল, সরকারি সংস্থাকে বনের জমি 875 একরের বরাদ্দ বাতিল। মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার। দৈনিক কালের কণ্ঠ, ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা, বাজেট হবে ব্যবসা বান্ধব। দৈনিক যুগান্তর, রাজনৈতিক ব্যাংক ভেঙে পড়ছে, রক্তাক্ত গাজায় শুধু লাশ আর লাশ। বাংলাদেশ প্রতিদিন, আগে আসবেন খালেদা, পরে তারেক। আনুষ্ঠানিক বৈঠক নয়, হবে সৌজন্য সাক্ষাৎ। বিমস্টেক সম্মেলনে যাবেন ইউনূস ও মোদি। মানবজমিন, দুদকের জালে হেলাল উদ্দিন, 55,000 রোহিঙ্গাকে এনআইডি। খবরের কাগজ, হঠাৎ আলোচনায় উগ্রবাদ, তারেকের বক্তব্যে বিএনপির অবস্থানের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই ডক্টর ইউনূস। দেশ রূপান্তর, বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। আমার দেশ, শেখ হাসিনার 15 বছরে ইফা ছিল দুর্নীতির আখড়া। কালবেলা শিরোনাম, প্রশাসক ও স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাই করছে এনসিপি। 5 বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে জামাত। সময়ের আলো, ভয় থেকে বাড়তি নজর, রোজা রেখে মৃত্যুর প্রহর গুনছে গাজাবাসী। দৈনিক করতোয়া, বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। দৈনিক ইনকিলাব, ডিসেম্বরের নির্বাচন ঘিরে প্রস্তুতি। রূপালী বাংলাদেশ, টার্গেট সরকার ও সেনাবাহিনী, ভারতীয় মিডিয়ায় অব্যাহত প্রোপাগান্ডা। দৈনিক জনকণ্ঠ, দেশে ফেরার বাধা কাটল, সর্বশেষ মামলা থেকেও খালাস তারেক রহমান। আপনি শিরোনাম শুনলেন। দেশের খবরে যাবার আগে আমরা একটু গাজার নির্বিচার শিশু হত্যা নিয়ে একটু কথা বলতে চাই। যদি আমি জানি যে আমাদের এখান থেকে কথা বলবার পরে কার কতটুকু বোধোদয় হবে, কিন্তু দৈনিক প্রথম আলোয় যে ছবিটা ছাপা হয়েছে আপনি দেখেন, মানে এই শিশুর মুখগুলো দেখলে যে কোনো সংবেদনশীল মানুষের মনে আঘাত আসবে, অশ্রুসিক্ত হবে চোখ। একটি বাচ্চার ছবির বর্ণনা এখানে দেওয়া আছে। বানান আল সালাউত প্রথম জন্মস্বের আগেই মৃত্যু হয়েছে তার। মানে এত ভয়াবহ, মানে মেনে নেওয়া যায় না এরকম অবস্থা। এবং এই সভ্য দুনিয়ায় 21 শতকে এসে 2025 সালে এসে এরকম বর্বরতা, এরকম নৃশংসতা, নিষ্ঠুরতা, এরকম গণহত্যা চলতে পারে এবং বিশ্ব সেটা তাকেই দেখছে। বিশ্বের যারা মোড়ল, যুক্তরাষ্ট্রসহ, যুক্তরাষ্ট্র না হলে ইসরায়েল এই ধরনের বর্বরতা চালাতে পারে না। যুক্তরাষ্ট্র সারা বিশ্বে মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, কিন্তু ইসরায়েলে বা প্যালেস্টাইনে যেই তারা থমকে যায়। আর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ইউক্রেন যুদ্ধের বন্ধ করার কথা বলছে, যে বন্ধে তার ভূমিকা রাখবে, কিন্তু একইভাবে বলছে গাজা থেকে প্যালেস্টাইনদের চলে যেতে হবে। মানে কি ধরনের স্ববিরোধিতা, কি ধরনের, মানে এটা মানে কি মানে যে তাদেরকে মানবিক ব্যাপারটা যেটা বললাম, এই শিশুর মুখগুলো কি ওদেরকে দেখে না? তো তারা তো মানে আপনি চিন্তা করেন, এই গত 17 মাসে নিহত অন্তত 49,617 জন, তার মধ্যে 18,000ই শিশু, আর গত 2 দিনে 200 শিশু নিহত হয়েছে। মানে সেখানে শিশু বা এই অপ্রাপ্তবয়স্ক, এর বাইরে তো মানুষ থাকার কথা না, কারণ তাদেরকে তো বোমার ভয়ে আগে মানে চলে যেতে হয়েছে, ধ্বংসযজ্ঞের ভয়ে। এখন শিশুরা আছে, শিশু তো যেতে পারছে না, বা শিশুর মায়েরা আছে। মানে এটি বিশ্ববিবেক নাড়া দেবে কিনা। আমাদের এখানেও এই প্যালেস্টাইন নিয়ে বহু 80-90 দশকে কি বলে
ডান বাম মধ্য সবাই কিন্তু এটি সোচ্চার ছিল, বিশেষ করে বামেরা। এখন তাদের মধ্যেও এরকম তৎপরতা দেখা যাচ্ছে না। এখন তো আমরা দেখি যে তৌহিদি জনতা নামে একটা ব্যানারে কিছু মানুষ মিছিল করেছে, কিন্তু অন্যরা কেন করবে না? একজন মানুষকে মারা হচ্ছে, একজন শিশুকে, সে তো পত্রিকার শিরোনাম দেখলাম জামায়াতের আমির নিন্দা জানিয়েছে। নিন্দা জানিয়েছে। আমি বলছি যে পুরো মানুষ কেন যাবে না? আমরাই বা কেন? আমরা শুধু পত্রিকায় লিখে বা পত্রিকায় টেলিভিশনে বলে কি এই দায়িত্ব শেষ হবে? আমার মনে হয় যে একটা এই সোচ্চার ভূমিকা থাকা উচিত। আমাদের এই কণ্ঠ কতদূর পৌঁছবে, গাজা পর্যন্ত পৌঁছবে না, কিন্তু আমাদের দায়িত্ব আছে। এবং এভাবে অন্যান্য দেশও, এটি না যে বাংলাদেশ বা এই ইসলামী দেশগুলোরই দায়িত্ব এই কাজটি করার। আরবরা কী করছে আপনি চিন্তা করুন। আরবরা তো বধির হয়ে গেছে এবং তারা যুক্তরাষ্ট্র যা বলে তাই। ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে একটি দেশ যেটা সোচ্চার ছিল ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে, তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে আগ্রাসন চালানো হয়েছে। লেবাননকে তো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর সিরিয়াও কিন্তু তারা এক ধরনের আগ্রাসন চালিয়েছে। ধন্যবাদ। সবটা মিলে এটার আমি মনে করি জাতিসংঘে অবিলম্বে এই যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের করণীয় উচিত যে তারা বিশ্বের মোড়ল দাবি করে কিন্তু কাজটা করে নিষ্ঠুর এবং বর্বরোচিত। দেশের খবরে আসি। ধর্ষণ মামলা, বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক ঘটালেই 7 বছরের কারাদণ্ড। এটা নিয়ে তো বিতর্ক হয়েছে এবং হবে, কারণ এটা কিভাবে প্রমাণ করা হবে, তাই না? এবং কি বলে, প্রাপ্তবয়স্ক দুজন মানুষের সম্মতিতে সম্পর্ক হয়, সেই সম্পর্কটা এবং সম্পর্ক ভেঙেও যেতে পারে। এবং এটি বিয়ের প্রলোভন কেন, বিয়ের ক্ষেত্রেও তো হতে পারে যে আপনি খুবই পছন্দ করে দুজন ছেলেমেয়ে হলো না, এখন সেখানে গিয়ে ধর্ষণের মামলা দেয়া যায় কিনা এটা প্রশ্ন। আমার মনে হয় যে এটি আইনজ্ঞ এবং মানবাধিকার কর্মীদের দেখা উচিত। আর এই ক্ষেত্রে যে উদ্দেশ্যে করা হয়েছে এই আইনটি, সেই আইন কিন্তু অপব্যবহার হবে যে এরকম যে কারো শত্রুতা বশতই এটি যে কারোর বিরুদ্ধে দেওয়া হবে এবং এই ঘটনা না ঘটলেও ফাঁসিয়ে দেওয়া হবে। কারণ এসব মামলায় তো জামিন অযোগ্য আসামির ক্ষেত্রে। আর সুতরাং এটি অপব্যবহারের বেশি। আমি মনে করি যে এটা পুনর্বিবেচনা করা উচিত। আর ধর্ষণ একটু অন্য বিষয়, হ্যাঁ। আর সেটাকে যদি বিয়ের প্রলোভনের সাথে এটাকে মেলানো হয়, আর সেটা কোনোভাবেই ঠিক হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারের, তবে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার করা হবে। না, গণহত্যায় জড়িত বা নির্যাতন নিষ্ঠুরতা যারা দেখিয়েছে তাদের বিচার হবে। এটি তো প্রধান উপদেষ্টা বলারও অপেক্ষা রাখে না, এটাই বিচার হওয়া উচিত যে কারো। তো বিচারটা যাতে ন্যায্য হয়, বিচার যাতে এই আওয়ামী লীগ সরকারের আমলে যত বিচার হয়েছে সেই বিচার নিয়ে প্রশ্ন হয়েছে। অনেকে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে। সুতরাং এই সরকার আমলে যে বিচার হবে সেই বিচার যাতে ন্যায় বিচার হয় এবং আর এক সরকার আসলে যাতে এভাবে দলে 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 কারাগার থেকে মানুষ বেরিয়ে না আসে। রাজনীতির বাইরে বিচারের ব্যাপারটা হলো রাজনীতির বাইরে আইনের যথাযথ প্রয়োগ করা, সেক্ষেত্রে বিচার। এবং একইভাবে 5 আগস্টের পরে যত ঘটনা ঘটেছে তারও বিচার হওয়া উচিত। কারণ এই যে মব জাস্টিস, অর্থাৎ মব জাস্টিস তো না, সহিংসতা, এই সহিংসতার নামে অনেকে জীবন দিতে হয়েছে, অনেকে এখনও কিন্তু বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে। তো এগুলো সরকার এগুলো বন্ধ করা উচিত। অতীতের অন্যায়ের বিচার যেমন করবে, বর্তমানে অন্যায় যাতে না হয় সে ব্যাপারে শক্ত ভূমিকা নিতে হবে। না হলে এখন যারা দেশ শাসন করছেন তাদের ভূমিকা নিয়েও, তাদের অবস্থান নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। শিরোনামটি আপনি পড়েছি, আপনি শুনেছেন, আমি আবারও শিরোনামটি পড়ি। সমকালে মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার। এখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 70-এর নির্বাচনে বিজয়ী 4 শতাধিক
রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না, তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী। আসলে ৭১ যে মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করলাম এবং ৩০ লাখ মানুষ জীবন দিল, এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা উচিত ছিল না কোনোভাবেই, কিন্তু বিভিন্ন সরকার রাজনৈতিক স্বার্থে এটি করেছে। না, বঙ্গবন্ধু শেখ না না, মুজিবুর আমি আসছি যে বঙ্গবন্ধু এবং ৪ জাতীয় নেতা তারা তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তো যারা নেতৃত্ব দিয়েছেন তাদের স্বীকৃতি দেওয়া হলো কি হলো না এটা কোনো বিষয়, মানে এটা কোনো গুরুত্বপূর্ণ নয়। বিষয়টা হচ্ছে যখন এই মুক্তিযোদ্ধা, প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে যাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু সরকারের আমলে, যে তখন কিন্তু বলা হয়েছিল সশস্ত্র, মানে সশস্ত্র অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছে তারাই মুক্তিযোদ্ধা। সেক্ষেত্রে কিন্তু তখন দাবি করে না যে মুজিবনগর সরকার যারা পরিচালনা করেছেন তারা মুক্তিযোদ্ধা হিসাবে কোনো সার্টিফিকেট নেননি। কিন্তু পরবর্তীকালে রাজনীতির হিসাব নিকাশে কিন্তু এগুলো করা হয়েছে, রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। তো এই কিছু কিছু বিষয়ে ওই জাতীয় ঐকমত্য থাকা দরকার এবং রাজনৈতিক দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত না। এখন এই বিগত সরকার এক ধরনের দলীয় দৃষ্টিভঙ্গিতে করেছে, এখন দলীয় দৃষ্টিভঙ্গিতে করা হচ্ছে। এর শেষ কোথায়? এই বিতর্ক শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে জাতীয় ঐকমত্য হবে না কোনো বিষয়ে, এবং এই বিভাজন, এই বিভক্তি এবং পারস্পরিক কাদা ছড়াছড়ি চলতেই থাকবে। আমাদের সবারই বোধহয় দায়িত্বশীল হওয়া উচিত এবং একটু দূরের দৃষ্টি দেওয়া উচিত, কারণ আমরা সংকীর্ণ দৃষ্টিতে আবদ্ধ সবাই, মানে এটি, এবং রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এটা ভাবা উচিত। হ্যাঁ, মুক্তিযোদ্ধার সংজ্ঞা পাল্টালে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেনি তারা এর মধ্যে পড়েন না, কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ করেও অনেকে বাদ পড়েছেন, আবার যুদ্ধ না করেও যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, ভাতা পেয়েছেন। আমি মনে করি এ ব্যাপারে ন্যূনতম সততা যদি না থাকে, ন্যূনতম আন্তরিকতা যদি না থাকে, তাহলে এই বিতর্ক চলতে থাকবে। আবার অন্য সরকার আসলে আবার তালিকা করবে, তা আমি মনে করি যে আবার বিতর্ক হবে। একেবারে শেষের দিকে আমরা এবার সরকারি ছুটি একটানা ৯ দিন। আবার একটি পত্রিকার শিরোনাম কালের কণ্ঠ, ঈদযাত্রায় দুর্ভোগের সংখ্যা। এই শিরোনামটি আমরা বোধহয় প্রতি ঈদেই পড়ি না। না, এই শিরোনামের মধ্যে একটা মানে ইতিবাচক দিক আছে, যে এই শিরোনাম একটা সতর্ক হওয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন হাইওয়ে যারা দায়িত্ব পালন করেন, সড়ক জনপদে যারা দায়িত্ব পালন করে তারা একটু সতর্ক হবেন। আমি মনে করি যে এই সংখ্যার এটা ভালো, কিন্তু আমরা ঈদযাত্রায় এরকম শিরোনাম আমাদের দেখতে না হয় বা করতে না হয় যে মানে কি বলে, মাইলের পর মাইল দীর্ঘ যানজট এবং দুর্ঘটনা। তো এই দুর্ঘটনা এবং যানজট থেকে নিরাপদ যাত্রা হোক, সেটাই কাম্য। আর ৯ দিন ছুটি হয়েছে, দুই সপ্তাহে যে 4 দিন, তো এই 9 দিনের মধ্যে 4 দিন তো আপনার সাপ্তাহিক ছুটি। তো সুতরাং সেটা 9 দিন আমি মনে করি এটা যে সরকার বাড়তি 1 দিন বোধহয় ছুটি বাড়িয়েছে, এবং কারণ যে ছুটিতে কেউ আসতে পারবে না বা আসতে সমস্যা হবে সেটা বাড়ানোই ঠিক আছে বলে মনে করি। একেবারে শেষের দিকে ৫৫,০০০ রোহিঙ্গাকে এনআইডি দুদকের জালে হেলাল উদ্দিন। না, শুধু হেলাল উদ্দিন কি করেছে, আরও অনেকে করেছে ভাই। মানে বাংলাদেশের যার যে দায়িত্ব, এসব ক্ষেত্রে ধরেন একজন স্থানীয় জনপ্রতিনিধি যে মেম্বার বা চেয়ারম্যান, তার একটা সনদ লাগে, যে তিনি যে প্রথম শনাক্ত করেন যে এই লোক নাগরিক কিনা, তার এলাকার কিনা, তার স্থায়ী বাড়ি আছে কিনা, আমি সেই প্রত্যয়নই যদি ভুল থাকে, তারপরে এই প্রক্রিয়ার মধ্যে কি বলে থানা পুলিশ জড়িত, এবং সর্বশেষ হচ্ছে এই এনআইডির দায়িত্বে যারা ছিলেন, এবং তিনি যেহেতু নির্বাচন কমিশনের সচিব ছিলেন, সুতরাং তার তো দায়িত্ব আছেই। এখন আমি বলতে চাচ্ছি এখানেও কিন্তু শুধু রাজনৈতিক উদ্দেশ্যে না করা হয়, পুরো প্রক্রিয়ার মধ্যে যারা জড়িত তাদের সবাইকে যাতে আইনের আওতায় আনা হয়। এবং হেলাল উদ্দিন দায়িত্ব থেকে চলে যাওয়ার পরও তো এই কাণ্ড হয়েছে, রোহিঙ্গাদের এখনও হচ্ছে, তো আমরা অভিযোগ পাই
এবং বিমানবন্দরে ধরা পড়ে, আমার মনে হয় যে সবটাই আইনের আওতায় আনা উচিত। ভবিষ্যতে আর কোনো রোহিঙ্গা যাতে বাংলাদেশ নাগরিক হিসেবে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পাসপোর্ট না পায়। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খুদা হাফেজ।